আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। দোসাইদ একে স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে পড়াবো অর্থনীতি প্রথম পত্র, প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। আজকে পড়াবো মৌলিক অর্থনৈতিক সমস্যা, উদ্ভবের কারণ, দুষ্প্রাপ্যতা ও নির্বাচন বা স্কারসিটি অ্যান্ড চয়েস। তারপর পড়াবো মৌলিক অর্থনৈতিক সমস্যা। এখন আলোচনা করব মৌলিক অর্থনৈতিক সমস্যা, উদ্ভবের কারণ। অর্থনীতির আলোচ্য বিষয় হচ্ছে অর্থনৈতিক সমস্যা যা দুষ্প্রাপ্যতা এবং নির্বাচনকে নির্দেশ করে। অর্থনৈতিক সমস্যার সূত্রপাত হয় মানব জীবনের অসীম অভাব থেকে। এই অসীম অভাব, যেমন অর্থনৈতিক সমস্যা, অসীম অভাব, সীমিত সম্পদ, সীমিত সম্পদের বিকল্প ব্যবহার, এখানে লিখে দেখাচ্ছি। অসীম অভাব, এই অসীম অভাব কী কী কারণে হয়? একটা হচ্ছে সীমিত সম্পদ। অর্থনৈতিক এই যে সমস্যাগুলো কী কী কারণে উদ্ভব হয়? অর্থনৈতিক সমস্যা, অসীম অভাব, সীমিত সম্পদ, অর্থনৈতিক সমস্যা, অসীম অভাব, সীমিত সম্পদ, সীমিত সম্পদের বিকল্প ব্যবহার, সীমিত সম্পদের ছেড়ে দেখতে সুবিধা হবে তাহলে। সম্পদের বিকল্প ব্যবহার বিশ্লেষণের ভিত্তিতে দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন, দুষ্প্রাপ্যতা
দেখো এখানে মৌলিক অর্থনৈতিক সমস্যা, অর্থনীতি আলোচ্য বিষয় হলো মৌলিক অর্থনৈতিক সমস্যা যা দুষ্প্রাপ্যতা এবং নির্বাচনকে নির্দেশ করে। অর্থনৈতিক সমস্যার সূত্রপাত হয় মানুষের অসীম অভাব থেকে। এই অর্থনৈতিক সমস্যা এখানে দেখা যাচ্ছে অসীম অভাব, অর্থনৈতিক সমস্যার মনে হচ্ছে অসীম অভাব, সীমিত সম্পদ, সীমিত সম্পদের বিকল্প ব্যবহার। তারপর আছে আবার এই অসীম অভাবের মধ্যে আছে প্রয়োজনীয় অভাব, প্রয়োজনীয় অভাব এবং আরামপ্রদ অভাব এবং বিলাসজাত দ্রব্যের অভাব। এই প্রয়োজনীয় অভাবের মধ্যে আছে আবার জীবন ধারণের জন্য প্রয়োজন, দক্ষতার জন্য প্রয়োজন, অভ্যেসজনিত প্রয়োজন। তারপর আবার এই যে অসীম অভাব, সীমিত সম্পদ, সীমিত সম্পদের বিকল্প ব্যবহার, এগুলোকে আবার অর্থনৈতিক সমস্যার প্রকৃতি বিশ্লেষণের ভিত্তিতে দুভাগে ভাগ করা হচ্ছে, একটা দুষ্প্রাপ্যতা আর একটা হচ্ছে নির্বাচন। দুষ্প্রাপ্যতা বলতে এখানে কি বোঝাচ্ছে আলোচনা করব। তারপর আসো এখানে অধ্যাপক P.A. স্যামুয়েলসনের মৌলিক সমস্যা, কি উৎপাদন করা হবে, কতটুকু উৎপাদন করা হবে, কিভাবে করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে এবং কিভাবে তা সমাজের মধ্যে বন্টন করা হবে, এসব বিষয়। তো এগুলো দেখা যাচ্ছে যে আমাদের অর্থনৈতিক আলোচ্য বিষয় হলো মৌলিক অর্থনৈতিক সমস্যা যা দুষ্প্রাপ্যতা এবং নির্বাচনকে নির্দেশ করে। আর তার উদ্ভব মূলত অসীম অভাব থেকে এবং সেই অভাব পূরণের উপকরণ সীমিত, অর্থাৎ অভাব পূরণের যে সম্পদ সেই সম্পদটা সীমিত। এই মানুষের ক্রয় ক্ষমতার সাপেক্ষে বিভিন্ন ধরনের প্রয়োজন মেটাতে পারে এরূপ পণ্য ও সেবা পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছাকেই অভাব বলে। তাহলে শিখলাম এখানে অভাব কাকে বলে। মানুষের ক্রয় ক্ষমতার সাপেক্ষে, অর্থাৎ ক্রয়ের সামর্থ্য থাকতে হবে বা কতটুকু সম্ভব, সেই সাপেক্ষে বিভিন্ন ধরনের প্রয়োজন মেটাতে পারে এরূপ পণ্য ও সেবা পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছাকে বলা হয় অভাব। মানুষের চাহিদা বা অভাব বোধ হলো সীমাহীন, অর্থাৎ মানুষের অভাব অসীম। একটি অভাব পূরণের সাথে সাথে আরেকটি অভাব মানুষের সম্মুখে এসে উপস্থিত হয় বা হাজির হয়। তোমাদেরকে আমি অর্থনৈতিক সমস্যা বিষয়ে আলোচনা করছিলাম, অর্থাৎ মানুষের অভাব অসীম এবং অর্থনৈতিক প্রধান আলোচ্য বিষয় হলো এই অসীম অভাবের মধ্যে দুষ্প্রাপ্যতা এবং নির্বাচনকে নির্দেশ করে। এই মানুষের অভাব অসীম কিন্তু অভাব পূরণের সম্পদ সীমিত। এই সীমিত সম্পদের সাহায্যে মানুষকে তার অভাবে গুরুত্ব অনুসারে অভাব পূরণ করতে হয়। কিন্তু মানুষের ক্রয় ক্ষমতার সাপেক্ষে বিভিন্ন ধরনের প্রয়োজন মেটাতে পারে এরূপ পণ্য ও সেবার পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছাকে অভাব বলে। মানুষের চাহিদা বা আকাঙ্ক্ষা শেষ নেই বা সীমাহীন, অর্থাৎ যেমন একজন ব্যক্তি, দরিদ্র ব্যক্তি, তার প্রাথমিক উদ্দেশ্য হলো ন্যূনতম খাদ্য সংগ্রহ, ছোট গৃহ, ন্যূনতম আয় উপার্জন ইত্যাদি। কিন্তু যখন এসব চাহিদা তার পূরণ হয়ে যায় তখন নতুন নতুন অভাব সে অনুভব করে, যেমন ভালো খাদ্য, উন্নত গৃহ, বিলাস জাতীয় ভোগ্যদ্রব্য, রঙিন টেলিভিশন, রেফ্রিজারেটর, টেলিফোন, বৈদ্যুতিক পাখা, গাড়ি ইত্যাদি। মানুষের যখন মৌলিক অভাব পূরণ হয় তখন সে আয়েসজনিত অভাব বোধ করে, দ্রব্যের অভাব অনুভব করে। এভাবে মানুষের জীবনে শেষ পর্যন্ত অভাববোধ বিদ্যমান থাকে। এই জন্যই অর্থনীতিবিদগণ মন্তব্য করেন অভাব অসীম। অভাবের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন বিশেষ অভাব সসীম, এটি পরস্পরের পরিপূরক, অর্থাৎ পরিপূরক অভাব বলতে বোঝায় যখন একটি দ্রব্যের ব্যবহার করতে গেলে অপর একটি দ্রব্যের প্রয়োজন হয়, অর্থাৎ অপর দ্রব্য ছাড়া দ্রব্যটি ব্যবহার করা যায় না, অন্য একটি দ্রব্যের উপর যদি নির্ভর করে তাকে বলা হয় অভাব পরিপূরক। যেমন গাড়ি ও পেট্রোল, গাড়ি যদি থাকে, পেট্রোল না থাকলে গাড়ি চালানো যাবে না। আবার কালি ও কলম, কাগজ, কালি ও কলম, যেমন কাগজ আছে, কলম না থাকলে লেখা যায় না, আবার কলমে কালি না থাকলেও লেখা যায় না। এক্ষেত্রে এগুলো হচ্ছে পরিপূরক দ্রব্যের উদাহরণ।
অভাব প্রতিযোগিতামূলক, অভাব অনুকরণীয়, পরিবর্তনীয়, অভাব পূরণের বিকল্প উপায় বিদ্যমান এবং এই অভাবের স্রষ্টা। এই অসীম অভাব মেটানোর প্রয়োজনে মানুষ সম্পদ নিয়োজিত করে। সম্পদ বলতে আমরা বুঝি যেসব বস্তুগত ও অবস্তুগত দ্রব্যের উপযোগ আছে, যোগান সীমাবদ্ধ, যাদের হস্তান্তর যোগ্যতা, বাহ্যিকতা ও বিনিময় মূল্য আছে, সেগুলোকে অর্থনৈতিক দ্রব্য বা সম্পদ বলা হয়। সম্পদ বলতে দ্রব্য ও সেবা উৎপাদনের জন্য ব্যবহার উপযোগী বিভিন্ন উপাদানকে বোঝায়। J.F. রেগান এবং L.B. থমাস বলেন, যে উপকরণ অর্থাৎ ভূমি, শ্রম এবং মূলধন ব্যবহার করে দ্রব্য সেবা উৎপাদন করা হয় তাই হচ্ছে সম্পদ। অর্থাৎ সম্পদ উৎপাদন প্রক্রিয়া, দ্রব্য ও সেবা, কিন্তু এই সম্পদ পৃথিবীতে পর্যাপ্ত নয়। চাহিদার তুলনায় এর যোগান সীমাবদ্ধ বা সীমিত। অর্থশাস্ত্রের জনক অ্যাডাম স্মিথ বলেন, অর্থশাস্ত্রের জনক অ্যাডাম স্মিথ অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে অভিহিত করেছেন। অধ্যাপক মার্শাল ক্যানন পিগু প্রমুখ অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান হিসেবে অভিহিত করলেও সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন অধ্যাপক এল রবিন্স। 1931 সালে তার প্রকাশিত নেচার অ্যান্ড সিগনিফিকেশনস অফ ইকোনমিক সায়েন্স গ্রন্থে অধ্যাপক এল রবিন্স বলেন, অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সম্পর্ক স্থাপনের মাধ্যমে মানবীয় আচরণকে বিশ্লেষণ করে। তাকে বলা হয় কি অর্থনীতি বলে। আর অর্থনীতিবিদ এল রবিন্সই সর্বপ্রথম অর্থনীতির দুষ্প্রাপ্যতা ধারণাটি অবতারণা করেন। পরবর্তীতে কেয়ার্ন ক্রস, স্যামুয়েলসন প্রমুখ অর্থনীতিবিদ অর্থনীতিকে অপ্রাচুর্যের বিজ্ঞান হিসেবে অভিহিত করেন। অধ্যাপক রবিন্সের সংজ্ঞাটি বিশ্লেষণ করলে তিনটি বৈশিষ্ট্য পাওয়া যায়: অসীম অভাব, সীমিত বা দুষ্প্রাপ্য সম্পদ এবং সীমিত সম্পদের বিকল্প ব্যবহার। এল রবিন্সের সংজ্ঞাটি আবার বলছি। অর্থনীতিবিদ এল রবিন্স বলেন, অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য সম্পদের মধ্যে সম্পর্ক স্থাপনের মাধ্যমে একটি মানবীয় আচরণকে বিশ্লেষণ করে। এই এল রবিন্সের সংজ্ঞা থেকে তিনটি বৈশিষ্ট্য পাওয়া যায় অর্থনীতি: মানুষের অভাব অসীম, অভাব পূরণের সম্পদ সীমিত বা দুষ্প্রাপ্য এবং সম্পদের বিকল্প ব্যবহার। অধ্যাপক এল রবিন্সের সংজ্ঞায় অন্তর্নিহিত অর্থ হলো মানব জীবনে অভাব অসীম, এই অসীম অভাব পূরণের জন্য প্রয়োজনীয় সম্পদ দুষ্প্রাপ্য বা সীমিত। এই সীমিত সম্পদকে আমরা যদি বিভিন্নভাবে ব্যবহার করতে পারি, তথাপিও অধিক গুরুত্বপূর্ণ খাতে বা অভাবের অগ্রাধিকার ভিত্তিতে সম্পদের পছন্দ বা নির্বাচন এর মাধ্যমে দুষ্প্রাপ্য সম্পদের সুষ্ঠু ব্যবহার দ্বারা অধিক প্রয়োজনীয় অভাবটি ক্রমান্বয়ে পূরণ করাই মানব জীবনের অর্থনৈতিক সমস্যা হিসেবে চিহ্নিত। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক P.S. স্যামুয়েলসন এর মতে, কিভাবে মানুষ ও সমাজ অর্থ দ্বারা এবং অর্থের ব্যবহার ব্যতীত দুষ্প্রাপ্য উৎপাদনশীল সম্পদকে বিভিন্ন প্রকার দ্রব্য উৎপাদনে নিয়োগের জন্য পছন্দ বা নির্বাচন করে এবং সমাজের বিভিন্ন জনগোষ্ঠীর জন্য বর্তমানে অথবা ভবিষ্যৎ ভোগের জন্য কিভাবে তা বন্টন করে, সে সংক্রান্ত পর্যালোচনাই হলো অর্থনীতি। তাহলে অর্থনীতি কি আমরা জানলাম। অধ্যাপক P.S. স্যামুয়েলসনের মতে অর্থনীতি হচ্ছে কি কিভাবে মানুষ ও সমাজ অর্থ দ্বারা এবং অর্থ ব্যতীত দুষ্প্রাপ্য উৎপাদনশীল সম্পদকে বিভিন্ন প্রকার দ্রব্য উৎপাদনে
নিয়োগের জন্য পছন্দ বা নির্বাচন করে এবং সমাজের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে বর্তমান অথবা ভবিষ্যৎ ভোগের জন্য কিভাবে তা বন্টন করে সে সংক্রান্ত পর্যালোচনাই হলো অর্থনীতি। অর্থবিদ স্টোনিয়ার এবং হেগ মনে করেন অর্থনীতি মূলত স্বল্পতা এবং স্বল্পতার কারণে উদ্ভূত সমস্যা সংক্রান্ত বিদ্যা। অর্থাৎ অর্থনীতি মূলত স্বল্পতা এবং স্বল্প বলতে বোঝায় অল্পের চেয়ে কম, সেটাকে বলা হয় স্বল্পতা এবং স্বল্পতার কারণে উদ্ভূত সমস্যা সংক্রান্ত বিদ্যা। অর্থনীতিবিদ অস্কার লেঞ্জ বলেন অর্থনীতি মানব সমাজের সীমাবদ্ধ সম্পদ ব্যবহারের প্রশাসনিক বিজ্ঞান। এসব আলোচনা বিভিন্ন অর্থনীতিবিদের সংজ্ঞার আলোচনার প্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে অর্থনীতি মানুষের অসীম অভাব, বিভিন্ন অভাবের গুরুত্ব নির্বাচন, সীমিত সম্পদের সর্বাধিক দক্ষ ব্যবহারের কৌশল নির্ধারণের মাধ্যমে সামাজিক কল্যাণ সর্বোচ্চকরণের উপায় নিয়ে আলোচনা করে। লক্ষ্য ও উপায় এই দুয়ের মধ্যে যোগসূত্র স্থাপন করে অর্থনীতি। লক্ষ্য এবং উপায় এই দুয়ের মধ্যে যোগসূত্র স্থাপন করে অর্থনীতি। এখানে লক্ষ্য বলতে মানুষের উপযোগ বা কল্যাণ সর্বাধিক করাকে বোঝানো হয়েছে এবং উপায় বলতে সম্পদের সীমাবদ্ধতার কারণে কিভাবে মানুষ তার কল্যাণ সর্বাধিক করবে তাকে বোঝানো হয়েছে। অর্থাৎ অর্থনৈতিক সমস্যার প্রকৃতি বিশ্লেষণ করে অর্থনীতিবিদগণ প্রাথমিকভাবে দুটি সমস্যাকে চিহ্নিত করেছেন। একটা হচ্ছে দুষ্প্রাপ্যতা বা স্কারসিটি ও নির্বাচন বা চয়েস। অর্থাৎ এখন আলোচনা করব দুষ্প্রাপ্যতা ও নির্বাচন বলতে কি বোঝায়। দুষ্প্রাপ্যতা বলতে মানব জীবনের প্রত্যাশা, অভাব, চাওয়া, আকাঙ্ক্ষা অসীম, কিন্তু এই অসীম অভাব পূরণের ক্ষমতা তথা সম্পদ যে সীমিত। তাই সকল প্রকার অর্থনৈতিক সমস্যার মূলে আছে সম্পদের দুষ্প্রাপ্যতা বা স্বল্পতা। স্কারসিটি বা দুষ্প্রাপ্যতা বলতে বোঝায় মানব জীবনের অসীম অভাব বা সমস্যা পূরণের জন্য সম্পদ সীমিত ও অপ্রচুর, অর্থাৎ দুষ্প্রাপ্য। মানুষের অভাব পূরণের জন্য যে পরিমাণ সম্পদের প্রয়োজন সেই পরিমাণ সম্পদ প্রকৃতিতে সরবরাহ নেই। এই প্রয়োজনীয় সম্পদের যে অভাব তাকে অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা হিসেবে চিহ্নিত করা হয়। দুষ্প্রাপ্যতা বা স্বল্পতার সমস্যা অর্থনৈতিক ইতিহাসে প্রথম থেকে স্বীকৃতি পেয়ে এসেছে। স্বল্পতার বিশ্লেষণ স্পষ্ট হয়ে ওঠে কার্ল মেঞ্জার এর বক্তব্যে। তিনি মনে করেন অর্থনীতি অবশ্যই অর্থনৈতিক দ্রব্য নিয়ে আলোচনা করে। অর্থনৈতিক এই শব্দটি যখন আসে স্বাভাবিকভাবেই তখন স্বল্পতার সমস্যা বা দুষ্প্রাপ্যতার বিষয়টি উপস্থিত হয়। মানুষের কার্যাবলীর উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে 1872 সালে মেঞ্জার বলেন মানুষের বহুবিধ প্রয়োজনের পরিমাণ দ্রব্য সামগ্রী প্রাপ্তির পরিমাণের চেয়ে বেশি। দুষ্প্রাপ্যতা বা স্বল্পতা সংক্রান্ত সমস্যার প্রতি বিভিন্ন অর্থনীতিবিদদের অভিমত। অধ্যাপক P.S. স্যামুয়েলসন বলেন মানুষ যেসব পণ্যদ্রব্য চায় তার যোগান প্রকৃতিতে সীমাবদ্ধ বা দুষ্প্রাপ্য। এখানে দ্রব্য বা গুডস দুই প্রকার, একটা হচ্ছে অর্থনৈতিক দ্রব্য ইকোনমিক গুডস আর আরেকটা হচ্ছে মুক্ত দ্রব্য বা ফ্রি গুডস। এখানে অর্থনৈতিক দ্রব্যের মধ্যে আছে কী কী? স্বল্প সম্পদ হতে যে স্বল্প দ্রব্য প্রস্তুত করা হয় তাকে অর্থনৈতিক দ্রব্য বলে। অর্থাৎ স্বল্প সম্পদ হতে যে স্বল্প দ্রব্য প্রস্তুত করা হয় তাকে অর্থনৈতিক দ্রব্য বলে। অর্থাৎ চাহিদার তুলনায় এর দ্রব্যের যোগান স্বল্প। আর মুক্ত দ্রব্য হচ্ছে কিছু দ্রব্য আছে যা মুক্ত, যে সকল দ্রব্যের যোগান দাম নেই অর্থাৎ জিরো প্রাইস তাকে মুক্ত দ্রব্য বলা হয়। যেমন বায়ু, কিন্তু বর্তমানে বায়ু মুক্ত দ্রব্য নয়, কারণ অধিকাংশ শহরে বায়ু দূষিত। পার্বত্য এলাকায় ও সবুজ অরণ্যে যে বায়ু পাওয়া যায় তা মুক্ত দ্রব্য। এরূপ মুক্ত দ্রব্যতে যত খুশি শূন্য দামে গ্রহণ করা যায়, তেমনি বৃষ্টি পানিও মুক্ত দ্রব্য। অর্থনীতিবিদ স্টোনিয়ার এবং হেগের মতে অর্থনীতি মূলত স্বল্পতা এবং স্বল্পতার কারণে উদ্ভূত সমস্যা সংক্রান্ত বিদ্যা। অধ্যাপক ডমিনিক সেলভেটর
বলেন, দুষ্প্রাপ্যতা শব্দটি সীমিত সম্পদের প্রায় নিকটবর্তী, মুক্ত বা অসীম ধারণার বিপরীত। অর্থাৎ এই দুষ্প্রাপ্যতা শব্দটি সীমিত সম্পদের প্রায় নিকটবর্তী, আর মুক্ত বা অসীম শব্দটির বিপরীত। সম্পদের দুষ্প্রাপ্যতা বা স্বল্পতা সকল সমাজেরই মূল সমস্যা। অধ্যাপক আর জি লিপসি মন্তব্য করেন, দুষ্প্রাপ্যতার সমস্যা হচ্ছে মূল সমস্যাগুলোর মধ্যে অন্যতম একটি সমস্যা, যা অর্থনীতির অধিকাংশ বৈশিষ্ট্যের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। স্বল্পতা সম্পর্কে রবিন্সের বক্তব্যটি জনপ্রিয়। তার মতে, অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধন সংক্রান্ত মানবীয় আচরণ বিশ্লেষণ করে। এল রবিন্সের পূর্বপর অর্থনীতিবিদগণ সম্পদের স্বল্পতা সম্পর্কে বক্তব্য রেখেছেন ঠিকই, তবে রবিন্সের সংজ্ঞার মতো উপযুক্ত সংজ্ঞা তারা কেউ দিতে পারেননি। তাহলে আমরা বলতে পারি, আমাদের প্রয়োজনীয় জিনিসটি যত সীমিত হবে এবং যতই তা অভিপ্রেত হবে, ততই তা স্বল্প হবে বলে বিবেচিত হবে। অর্থাৎ জীবনের অপরিত্রাণযোগ্য সমস্যা হলো স্বল্পতার সমস্যা। এবার আসো, নির্বাচন কাকে বলে? চয়েস। অর্থাৎ নির্বাচন বলতে মানুষের জীবনের অভাব যেমন অফুরন্ত, তেমনি সম্পদ সীমিত। এই অফুরন্ত অভাবের মধ্যে সব অভাব সমান গুরুত্বপূর্ণ নয়, কোনোটির গুরুত্ব বেশি এবং কোনোটির গুরুত্ব কম। এই অভাবের গুরুত্ব অনুসারে আমাদেরকে নির্বাচন করতে হবে সম্পদের বিকল্প ব্যবহারের মাধ্যমে। অর্থাৎ কোন অভাবটি আগে পূরণ এবং বিকল্প বা দক্ষ ব্যবহার নির্ধারণ করতে হয়। এই কারণে প্রয়োজন হয় নির্বাচন। অর্থাৎ সম্পদ যেহেতু সীমিত, তাই সীমিত সম্পদের বিকল্প বা দক্ষ ব্যবহারের প্রয়োজন হয় বা নির্ধারণ করতে হয়। তাই আমাদেরকে নির্বাচন করতে হয় অভাবের গুরুত্ব অনুসারে সীমিত সম্পদ দ্বারা কোন অভাবটি আগে পূরণ করতে হবে। যেমন একজন ব্যক্তির কাছে 500 টাকা আছে মনে করো, এখন তার চশমারও প্রয়োজন, ঘড়িরও প্রয়োজন। এখন সে কি চশমা আগে ক্রয় করবে নাকি ঘড়ি? আমরা মনে করি যে আগে চশমা প্রয়োজন, কারণ চশমা ছাড়া সে চোখে দেখতে পাবে না, ভালো পাওয়ার যেহেতু কম, তাই 500 টাকা যেহেতু সীমিত। আর ঘড়িটা পরে হলেও চলবে বা কাউকে জিজ্ঞেস করে সময়টা জানতে পারবে, সেজন্য এখানে সম্পদ 500 টাকা দিয়ে সে ঘড়ি না ক্রয় করে চশমাটি আগে ক্রয় করবে। অভাবের গুরুত্ব। অধ্যাপক বেনহাম মনে করেন, মানুষ বাছাই করতে বাধ্য হয় বলে অর্থনীতির সমস্যা দেখা দেয়। দেখো এখানে নির্বাচন, যখন নির্বাচন পড়াচ্ছি, সম্পদ যেহেতু সীমিত, আমাদের আগে নির্বাচন করতে হবে অভাবের গুরুত্ব অনুসারে কোন অভাবটি আগে পূরণ করতে হবে। এই নির্বাচনের মধ্যে এখানে আছে প্রয়োজনীয় অভাবের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। এখানে আছে অভাবের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। অভাবের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। দেখো এখানে নির্বাচন বা চয়েস বা নির্বাচন, এই নির্বাচনের মধ্যে আমাদেরকে অভাবের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আগে ঠিক করতে হবে। অভাবের গুরুত্ব বা প্রয়োজনীয়তা, তারপর কি করতে হবে? সম্পদের উত্তম বা দক্ষ ব্যবহার করতে হবে। যেমন একটু আগে উদাহরণ দিয়েছি চশমা এবং ঘড়ি।
তাহলে অধ্যাপক বেনহাম মনে করেন মানুষ বাছাই করতে বাধ্য হয় বলে অর্থনৈতিক সমস্যা দেখা দেয়। অধিক মজুরি এবং অধিক আরাম আয়েশ ও বিশ্রাম কোনো ব্যক্তি একসাথে পাবে না। আবার খেয়াল করো, অধিক মজুরি, অধিক আরাম আয়েশ এবং বিশ্রাম কোনো ব্যক্তি একসাথে পাবে না, তাকে নির্বাচন করতে হয় কোনটি তার অধিক প্রয়োজন। মজুরি অধিক উপার্জন করতে হলে চাইলে সেক্ষেত্রে বিশ্রাম কম হবে। আধুনিক অর্থনীতিবিদগণ তাদের মন্তব্যে স্বল্পতা ও নির্বাচনের উপর অধিক গুরুত্ব আরোপ করেন। অধ্যাপক লর্ড জে এম কেইন্সের মতে, অর্থাৎ 1883 থেকে 1946 সালে এই লর্ড কেইন্সের মতে দুষ্প্রাপ্য সম্পদের ব্যবহার এবং সমাজের আয় ও নিয়োগ ব্যবস্থার আলোচনাই হলো অর্থনীতির মূল বিষয়। একইভাবে অধ্যাপক আর এম ববার তার দ্য ইকোনমিক্স অফ সাইকেল অ্যান্ড গ্রোথ গ্রন্থে উল্লেখ করেন, অর্থনীতি হল দুষ্প্রাপ্য সম্পদ এবং কর্মসংস্থান ও আয় নির্ধারক সময়ের পর্যালোচনা সংক্রান্ত শাস্ত্র। তাহলে যে সম্পদের দুষ্প্রাপ্যতার জন্যেই অসীম অভাবকে তীব্রতার মাত্রানুসারে নির্বাচন করতে হয়, তাহলে কোন অভাবটি তার নিকট অধিক গুরুত্বপূর্ণ এবং কিভাবে সম্পদের ব্যবহার করলে অপচয় কম হবে। মনে করি একজন ব্যক্তি, একটু আগে যে বললাম ওই চশমার ঘড়ির কথা, তাহলে আর নতুন কোনো উদাহরণ দেওয়ার দরকার নেই। এবার আসো মৌলিক অর্থনৈতিক সমস্যা বা বেসিক ইকোনমিক প্রবলেমস কী কী। সীমাহীন অভাব পূরণের উদ্দেশ্যে দুষ্প্রাপ্য সম্পদের নিয়োগ বিন্যাসই হলো প্রধান অর্থনৈতিক সমস্যা। আবার খেয়াল করো, সীমাহীন অভাব পূরণের উদ্দেশ্যে দুষ্প্রাপ্য সম্পদের নিয়োগ বিন্যাসই হলো প্রধান অর্থনৈতিক সমস্যা। এখানে নিয়োগ বলতে ব্যবহারকে বোঝানো হয়েছে। অর্থনীতির উৎপাদন, বন্টন, ভোগ সংক্রান্ত মানবীয় কর্মপ্রচেষ্টা প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে পরিচালিত হয়। এর প্রয়োগ থেকে সৃষ্ট সমস্যাগুলোই মৌলিক অর্থনৈতিক সমস্যা। এখানে প্রয়োগ বলতে ব্যবহার বোঝাচ্ছে। মানব সমাজের সার্বিক উদ্দেশ্য হলো অভাব পূরণ এবং উপায় হলো স্বল্প সম্পদের সঙ্গে জড়িত মানবীয় কর্ম প্রচেষ্টা। সম্পদের এই স্বল্পতা এবং অভাবের অসীমতা থেকে মৌলিক অর্থনৈতিক সমস্যা উদ্ভব হয়। সম্পদের অঙ্গন থেকে সময়কে পৃথক করলে দেখা যায় সীমিত সময় মানুষের কর্ম প্রচেষ্টাকেও সীমিত করে দেয়, যার ফলে সময়ের এই বন্টন ও ব্যবহার থেকেও মৌলিক অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয়। এই কথাটা আবার খেয়াল করো, মানব সমাজের সার্বিক উদ্দেশ্য হলো অভাব পূরণ এবং উপায় হলো স্বল্প সম্পদের সঙ্গে জড়িত মানবীয় কর্মপ্রচেষ্টা। সম্পদের এই স্বল্পতা এবং অভাবের অসীমতা থেকে মৌলিক অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয়। সম্পদের অঙ্গন থেকে যদি সময়কে আমরা পৃথক করি, দেখা যায় যে সীমিত সময়ে মানুষের কর্মপ্রচেষ্টাকেও সীমিত করে দেয়, যার ফলে সময়ের এই বন্টন ও ব্যবহার থেকেও মৌলিক অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয়। প্রত্যেক সমাজের উৎপাদনের উপকরণগুলো অপ্রতুল, অর্থাৎ যোগান সীমাবদ্ধ। অপ্রতুল সম্পদকে উৎপাদনের বিভিন্ন ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা হবে, কিভাবে সমাজের সকল সম্পদের মধ্যে বন্টন করা হবে, সীমিত সম্পদের সাহায্যে কিভাবে অসীম অভাব পূরণ করা হবে, এগুলি হলো মৌলিক অর্থনৈতিক সমস্যা। অর্থনীতিবিদ P.A. স্যামুয়েলসন এর মতে প্রত্যেক অর্থনৈতিক সমাজের মৌলিক সমস্যা বা কেন্দ্রীয় সমস্যা হলো তিনটি। এক হলো কি এবং কতটুকু উৎপাদন করা হবে, অর্থাৎ হোয়াট কোয়ান্টিটি টু প্রডিউস। তারপর দুই হচ্ছে কি উপায়ে উৎপাদন করা হবে, অর্থাৎ হাউ টু প্রডিউস। তিন নম্বর হলো কার জন্য উৎপাদন করা হবে, অর্থাৎ ফর হোম টু প্রডিউস, কার জন্য উৎপাদন করা হবে। এই তিনটি সমস্যার বিশ্লেষণ থেকেই মৌলিক অর্থনৈতিক সমস্যার প্রকৃতি অনুধাবন করা যায়। তাহলে এক নম্বরে আমরা আসি, কি এবং কতটুকু উৎপাদন করা হবে। কি এবং কতটুকু উৎপাদন করা হবে, এক নম্বর হচ্ছে কি এবং কতটুকু উৎপাদন করা হবে।
এবং কতটুকু উৎপাদন করা হবে। প্রথম সমস্যা, উৎপাদন করা হবে দেখো এখানে একটা চিত্র আছে, এটা হচ্ছে লম্ব অক্ষ, কিভাবে আঁকছি দেখো, ওএক্স অক্ষ বা ভূমি অক্ষ বলা হয় এটাকে, এটা ওয়াই অক্ষ বা লম্ব অক্ষ, এখানে একটা রেখা এঁকেছি, এটার নাম দিলাম এবি, উৎপাদন সম্ভাবনা রেখা। অর্থাৎ এই রেখাটা দ্বারা আমাদের সম্পদ যে সীমিত সেটাই এখানে নির্দেশ করা হয়েছে, সম্পদ সীমিত যে সেটাই দেখানো হয়েছে। কৃষি দ্রব্যের পরিমাণ এবং শিল্প দ্রব্যের পরিমাণ, কৃষি দ্রব্যের পরিমাণ আর ভূমি অক্ষে বা ওএক্স অক্ষে আমরা শিল্প দ্রব্যের পরিমাণ নির্দেশ করব। চিত্রে করেছি শিল্প দ্রব্যের পরিমাণ চিত্র বইয়ের 1.5 এখানে কাম্য দ্রব্য নির্ধারণ, কাম্য দ্রব্য নির্ধারণ। দেখো চিত্রে এখানে কি এবং কতটুকু উৎপাদন করা হবে। প্রত্যেক সমাজের প্রথম মৌলিক সমস্যা কি উৎপাদন করা হবে এবং কতটুকু উৎপাদন করা হবে তা নির্ধারণ করা। সম্পদের স্বল্পতার কারণেই এই সমস্যা উদ্ভব হয়। প্রয়োজন বা গুরুত্ব অনুসারে প্রথমে স্থির করতে হয় কি কি দ্রব্যের উৎপাদন প্রয়োজন এবং তারপর প্রয়োজন উৎপন্ন দ্রব্যের পরিমাণ নির্ধারণ করা। উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে বিষয়টি উপস্থাপন করা। এই যে এবি রেখাটি অঙ্কন করেছি এটার নাম, এই এবি রেখাটির নাম হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। লম্বক্ষে ও ওয়াই বা লম্বক্ষে আমরা কৃষিদ্রব্য পরিমাণ নির্ধারণ করেছি, অর্থাৎ এখানে চিত্রের পরিচিতি লিখতে হবে আগে, চিত্র পরিচিতি। এবং ওএক্স অক্ষে শিল্পদ্রব্যের পরিমাণ নির্ধারণ করা হয়েছে চিত্রে। এখানে কাম্য দ্রব্য নির্ধারণ, অর্থাৎ আমাদের সম্পদ সীমিত, এবি উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে দেখানো হয়েছে সম্পদ সীমিত। আর এই সীমিত সম্পদের বাইরে একটি বিন্দু আছে দেখতে পাচ্ছ, এই যে কোটা, এখানে নাম দিয়েছি জি বিন্দু। এখন আমরা যদি এই সীমিত সম্পদ এবি পরিমাণ সম্পূর্ণটাই যদি আমরা শুধু কৃষিদ্রব্য উৎপাদনে ব্যবহার করি তাহলে আমরা ও এর পরিমাণ কৃষিদ্রব্য উৎপাদন, আমাদের শুধু যদি এখানে কোনো দেশের বিদ্যমান সম্পদের পূর্ণ ব্যবহার সাপেক্ষে এবি রেখাটা এখানে দেখানো হয়েছে,
ও এর পরিমাণ কৃষিদ্রব্য উৎপাদন করা সম্ভব হবে। কিন্তু যদি আবার শুধুমাত্র যদি অভি পরিমাণে আমরা শিল্পদ্রব্য সম্পদটা যদি অভি পরিমাণ শিল্পদ্রব্য উৎপাদন ব্যবহার করি, তাহলে আমাদেরকে কৃষিদ্রব্য উৎপাদন বন্ধ রাখতে হবে। যেহেতু সম্পদ সীমিত, এই সীমিত সম্পদের সাহায্যে যদি ও এর পরিমাণ দ্রব্য উৎপাদন করা হয় এই সীমিত সম্পদ দ্বারা, তাহলে অভি পরিমাণ কৃষিদ্রব্য উৎপাদন বন্ধ রাখতে হবে। কিন্তু দেখা যায় যে যদি আমরা এই বিন্দুতে যদি আমরা ও ওয়াই 0 পরিমাণে কৃষিদ্রব্য উৎপাদন করা হয়, তাহলে এই যে এ ওয়াই 0 এইটুকু সম্পদ আমাদের অবশিষ্ট থেকে উদ্বৃত্ত থেকে যায়। এইটুকু সম্পদ আমরা এখন, অর্থাৎ উৎপাদনের পরিমাণ যদি এখানে কৃষিক্ষেত্রে সম্পদের ব্যবহার যদি এ ওয়াই 0 পরিমাণ কমানো হয়, তাহলে অর্থাৎ ও ওয়াই 0 পরিমাণ কৃষিদ্রব্য উৎপাদন করা হয়, তাহলে দেখা যাচ্ছে যে আমরা ও এক্স 0 পরিমাণ এক্স দ্রব্য উৎপাদনে সম্পদ, এই সীমিত সম্পদটুকু ব্যবহার করা যাচ্ছে। কারণ সমাজে কৃষিদ্রব্যের উৎপাদন প্রয়োজন আছে, শিল্পদ্রব্যের উৎপাদন প্রয়োজন আছে। তাহলে আমরা দেখা যাচ্ছে যে এখন এই বিন্দুতে আমরা কৃষিদ্রব্যের ও ওয়াই 0 পরিমাণ এবং ই বিন্দুর সমন্বয় এখানে শিল্পদ্রব্যের ও এক্স 0 পরিমাণ উৎপাদন সম্ভব এই সীমিত সম্পদের সাহায্যে। অর্থাৎ এইটুকু পরিমাণ এ ওয়াই 0 পরিমাণ যদি সম্পদের ব্যবহার কমানো যায়, অর্থাৎ এইভাবে আমরা ও ওয়াই 0 রেখাকে ও এক্স ভূমি অক্ষের ও এক্স 0 বরাবর সমান্তরাল টেনে এই পর্যন্ত এনেছি। এই সীমিত উৎপাদন সম্ভব রেখাকে ই বিন্দুতে ছেদ করেছে। এখানে ছেদ করাতে আমরা এই রেখাটা ও এক্স 0 বরাবর এইটুকু এনেছি। ও ওয়াই 0 লম্ব দূরত্বকে এই বরাবর এখানে মিলিয়ে দিলাম এই বিন্দু। এখন এই বিন্দুতে আমরা ও এক্স 0কে আবার লম্ব অক্ষের ও ওয়াই 0 যতটুকু দূরত্বে আছে ওই পরিমাণ উপর লম্ব রেখা টেনে দিলে এখানে একটা সমন্বয় সূচক বিন্দু হয়। এই বিন্দুর নাম দিয়েছি আমরা ই বিন্দু। এখন আমরা যদি আরও সমাজে যদি শিল্পদ্রব্যের পরিমাণ আরও বৃদ্ধি করতে হয় উৎপাদন, তাহলে আমাদেরকে কী করতে হবে? কৃষিদ্রব্যের উৎপাদনের পরিমাণ ও ওয়াই 0 থেকে কমিয়ে ও ওয়াই 1-এ নিয়ে আসতে হবে। অর্থাৎ এই পরিমাণ ও ওয়াই 1 পরিমাণ যদি কৃষিদ্রব্য উৎপাদন করা হয়, তাহলে আরও এতটুকু সম্পদ উদ্বৃত্ত থেকে যাবে। এইটুকু সম্পদ আবার কৃষিদ্রব্য উৎপাদনে ব্যবহার করা যাবে। তাহলে ও ওয়াই 1 পরিমাণ যদি কৃষিদ্রব্য উৎপাদন করা হয়, তাহলে শিল্পদ্রব্যের উৎপাদন ও এক্স 0 থেকে বৃদ্ধি পেয়ে ও এক্স 1-এ হবে, এখানে বৃদ্ধি পাবে। অর্থাৎ এখানে আমরা সমন্বয় সূচক বিন্দু এফ পেলাম। সেই একইভাবে ও ওয়াই 1-কে আমরা কি করেছি? ভূমি অক্ষের ও এক্স 1-এর সমান্তরাল বরাবর রেখা টেনে এখানে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা বরাবর এনেছি এই বিন্দুতে। অর্থাৎ এই বিন্দুর বাইরে আমরা যেতে পারি না, কারণ আমাদের সম্পদ সীমিত। তারপর আর ও এক্স 1-কে লম্ব অক্ষ বা ওয়াই অক্ষের ও ওয়াই 1 বরাবর সমান্তরাল রেখা টেনে এখানে মিলিয়ে দিয়েছি। যাতে সমন্বয় সূচক বিন্দু একটা বিন্দু হয়েছে এখানে, কোন এটা নাম দিয়েছি এফ বিন্দু। এখন এই এ ই এফ বি এই বিন্দুগুলো যোগ করে আমরা এ বি উৎপাদন সম্ভাবনা রেখাটি অঙ্কন করেছি। এবং আমরা এই সীমিত সম্পদের বাইরে একটি জি বিন্দু দেখতে পাচ্ছি। এখানে উৎপাদন সম্ভব নয়, কারণ এটাকে বলা অর্জনযোগ্য বিন্দু। এটা আমাদের সীমিত সম্পদের উৎপাদনের বাইরে, তাই আমরা এখানে উৎপাদন করতে পারি না। তাহলে আমাদেরকে আমরা এই ও ওয়াই 0 ওয়াই 1 পরিমাণ কৃষিদ্রব্যের উৎপাদন হ্রাস করে শিল্পদ্রব্যের উৎপাদন এক্স 0 এক্স 1 পরিমাণ বৃদ্ধি করেছি। সে একইভাবে আমরা এবি রেখার সাহায্যে এই উৎপাদন, এক্ষেত্রে কৃষিদ্রব্য উৎপাদন হ্রাস করে শিল্পদ্রব্য উৎপাদন বৃদ্ধি করা হয়েছে এক্স 0 এক্স 1 পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এভাবে এবি রেখার কোনো বিন্দুতে উৎপাদন সিদ্ধান্ত যুক্তিযুক্ত সেটি নির্ধারণ করা হলো মৌলিক সমস্যা পর্যায়ভুক্ত। এখন 2 নম্বর আসো, কি উপায়ে উৎপাদন করা হবে? এটা মুছে 2 নম্বর চিত্রে আলোচনা করব কি উপায়ে উৎপাদন করা হবে।
করা হবে নিচেটা হচ্ছে ওএক্স অক্ষ বা ভূমি অক্ষ বলা হয়, নিচের অক্ষটাকে ওএক্স অক্ষ বা ভূমি অক্ষ, ওয়াই হচ্ছে লম্ব অক্ষ। এখানে আমরা একটি এটা হচ্ছে সমুৎপাদন রেখা বা আইসোপয়েন্ট বলা হয়। কিউ0 একটি সমুৎপাদন রেখা বা আইসোপয়েন্ট ইংলিশে বলা হয়। এখানে O0 বা মূল বিন্দু থেকে একটি রেখা উপরের দিকে এঁকেছি আমরা। এটার নাম দিলাম T1 সমান OK1 বাই OK2 OL1 গ্রেটার দেন 1। এখানে আরেকটা বিন্দু দেই, এটা দিলাম T2 ইজ ইকুয়াল টু হবে OK2 সমান বাই OL2 লেস দেন 1। এখন আমরা এখানে দেখাচ্ছি OL2 AB K1 K2 ভূমিঅক্ষে শ্রম এলে শ্রম, লম্বক্ষে এতে ক্যাপিটাল পুঁজি বা ক্যাপিটাল। এখন দেখো এই দ্বিতীয় চিত্রে আমরা দেখাচ্ছি উৎপাদন পদ্ধতি নির্বাচন। এই চিত্রে দেখানো হচ্ছে উৎপাদন পদ্ধতি নির্বাচন, অর্থাৎ উৎপাদন পদ্ধতি বা কৌশল হচ্ছে দুটি। একটা হচ্ছে উৎপাদন পদ্ধতি বা কৌশল হচ্ছে দুটি, একটা হচ্ছে শ্রমনিবিড় উৎপাদন কৌশল আর একটা হচ্ছে পুঁজিনিবিড় উৎপাদন কৌশল। এখন দেখো এখানে Q0 একটি রেখা দেখিয়েছি। Q0 হচ্ছে আমাদের সমুৎপাদন রেখা বা আইসোপয়েন্ট কার্ভ, ইংলিশে বলা হয় আইসোপয়েন্ট কার্ভ, বাংলায় বলা হয় সমুৎপাদন রেখা। সমুৎপাদন রেখা হলো এরূপ একটি রেখা যার প্রতিটি বিন্দুতে দুটি উপকরণের বিভিন্ন সংমিশ্রণের মাধ্যমে মোট নির্দিষ্ট ও সমপরিমাণ উৎপাদন প্রকাশ করে। একই সমুৎপাদন রেখায় মোট উৎপাদন স্থির থাকে, কিন্তু ভিন্ন ভিন্ন সমুৎপাদন রেখায় উৎপাদন ভিন্ন হয়, যা বাম দিকে রেখা অপেক্ষা ডান দিকে এবং উপরের রেখায় বেশি উৎপাদন প্রকাশ করে, তাকেই সমুৎপাদন রেখা বলে। এখানে পাশে এঁকে দেখাই সমুৎপাদন রেখাটি কি, তাহলে বুঝতে পারবে। দেখো এখানে এই একটা রেখা, মনে করি একটা তিনটা রেখা আঁকলাম, এগুলোকে বলা হয় সমুৎপাদন রেখা। Q0 Q1 Q2 X অক্ষ Y অক্ষ। এবার আসো কি উৎপাদন করা হবে এবং কিভাবে সেটা আলোচনা করব। মনে করি এই বিন্দুতে মার্কিন এই যে এ বিন্দু দেখাচ্ছি, এই এ বিন্দুতে মার্কিন যুক্তরাষ্ট্র OK1 পরিমাণ পুঁজি এবং OL1 পরিমাণ শ্রম নিয়োগ করে যে পরিমাণ দ্রব্য উৎপাদন করতে পারে, একই পরিমাণ দ্রব্য বাংলাদেশ বি বিন্দুতে উৎপাদন করার জন্য পূর্বাপেক্ষা অধিক শ্রম OL2 এবং কম পুঁজি OK2 পরিমাণ নিয়োগ করবে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিনিবিড় উৎপাদন কৌশলের মাধ্যমে এবং বাংলাদেশ শ্রমনিবিড় উৎপাদন কৌশলের মাধ্যমে দ্রব্য উৎপাদন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র উন্নত রাষ্ট্র, ধনী দেশ, ওখানে পুঁজির কোনো অভাব নেই,
পুঁজি পুঁজি অনেক, সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিনিবিড় উৎপাদন কৌশলের মাধ্যমে অর্থাৎ লম্বকে পুঁজি, ভূমিঅক্ষে শ্রম, আমরা এই বিন্দুতে দেখতে পাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্র OK1 পরিমাণ পুঁজি বা মূলধন ব্যবহার করে এবং OL1 পরিমাণ শ্রম ব্যবহার করছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র শ্রমের পরিমাণ কম, OL1 পরিমাণ শ্রম ব্যবহার করেছে, কারণ ওখানে শ্রম সহজলভ্য নয়, কিন্তু পুঁজি সহজে পুঁজিনিবিড় উৎপাদন কৌশলের মাধ্যমে এই বিন্দুতে উৎপাদন করবে। অর্থাৎ এই বিন্দুকে আমরা একটু মূল বিন্দু একটা রেখা এঁকেছি ট্রানজিশন বা এখানে T1 নাম দিয়েছি। এই বিন্দুতে দেখা যাচ্ছে যে আমরা OK1 পরিমাণ অর্থাৎ লম্ব অক্ষকে ভূমি অক্ষ দিয়ে ভাগ করলে দেখা যায় এখানে লম্ব অক্ষে OK1 পরিমাণ পুঁজি ব্যবহার করা হয়েছে ভাগ OL1 পরিমাণ শ্রমে। অর্থাৎ এখানে গ্রেটার দেন 1, অর্থাৎ এখানে অধিক, একের চেয়ে অধিক কি, এখানে শ্রমের চেয়ে পুঁজির পরিমাণ ব্যবহার করা হয়েছে বেশি। আমরা দেখতে পাচ্ছি পুঁজির পরিমাণ এইটুকু পরিমাণ আর শ্রম OL1 অল্প একটু। অর্থাৎ এখানে মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই বিন্দুতে শ্রম নিবিড়ের চেয়ে পুঁজিনিবিড় উৎপাদন কৌশল ব্যবহার করে উৎপাদন করার সিদ্ধান্ত গ্রহণ করবে, কারণ এখানে মার্কিন যুক্তরাষ্ট্রে পুঁজিনিবিড় উৎপাদন কৌশলের মাধ্যমে উৎপাদন গ্রহণ করা হলে উৎপাদন লাভজনক হবে। এবং কিন্তু বাংলাদেশ যদি এখানে বি বিন্দুতে দেখাচ্ছে বাংলাদেশের পুঁজির পরিমাণ OL2 অর্থাৎ পুঁজি বেশি পরিমাণে ব্যবহার করছে, শ্রম বেশি পরিমাণে ব্যবহার করা হচ্ছে OL2 পরিমাণ। অর্থাৎ বাংলাদেশ শ্রম নিবিড় উৎপাদন কৌশল ব্যবহার করে উৎপাদন সিদ্ধান্ত গ্রহণ করবে। বাংলাদেশে পুঁজি অর্থাৎ OK2 পরিমাণ পুঁজি ব্যবহার করছে, কারণ বাংলাদেশে পুঁজির পরিমাণ কম, শ্রম সহজলভ্য, তাই শ্রমের মাধ্যমে অর্থাৎ শ্রম নিবিড় উৎপাদন কৌশলের মাধ্যমে বাংলাদেশ বি বিন্দুতে যদি উৎপাদন করে সেটা বাংলাদেশের জন্য লাভজনক হবে। অর্থাৎ OK2 এখানে ভাগ OL2 লেস দেন 1, অর্থাৎ এক্ষেত্রে কম, অর্থাৎ এখানে পুঁজি সেই শ্রমের পরিমাণ বেশি, শ্রম বাংলাদেশের সহজলভ্য, তাই বাংলাদেশ বিভিন্ন শ্রম নিবিড় উৎপাদন কৌশল গ্রহণ করে উৎপাদন কার্য পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করবে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিনিবিড় উৎপাদন কৌশলের মাধ্যমে উৎপাদন করবে, কারণ যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে পুঁজির পরিমাণ বেশি, শ্রমের পরিমাণ কম, এভাবে উৎপাদন সিদ্ধান্ত গ্রহণ করবে। তারপর কার জন্য উৎপাদন করা হবে এবং কতটুকু, এই বিষয়টা আগামী নেক্সট ক্লাসে পড়াবো। যেহেতু দুটো চিত্র পড়িয়েছি আর এর চেয়ে বেশি পড়ালে হয়তো মাথায় ঢুকবে না বা মনে থাকবে না, তাই এতটুকুই আজকে থাক। থ্যাঙ্কস অল।